মঞ্চে উপবিষ্ট জ্ঞানীজন, যার উপরে এই আক্রমণ হয়েছে, দীনকৃষ্ণ ঠাকুর, এবং আমার সামনে বসে আছেন আমার স্বজনেরা, আমার সহনাগরিকেরা, সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই প্রেক্ষাপটে কিভাবে বাংলায় একটি অপশক্তি, একটি স্বার্থান্বেষী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে এবং বাংলার বিচারধারাকে তছনছ করে দিয়ে একটা বিশেষ ধরনের বিচারধারা এখানে জোর করে চাপিয়ে দেওয়ার জন্যে বাংলার যারা কণ্ঠ, যারা ধারাবাহিকভাবে বাংলাকে প্রতিনিধিত্ব করেছে, তাদের বর্তমান এক ভূমি সন্তানের উপরে আক্রমণ চালিয়েছে, দীনকৃষ্ণ ঠাকুরের উপর আক্রমণ চালিয়েছে। দীনকৃষ্ণ উপরে আক্রমণের প্রথম সূত্রপাত 2021 সালে। দীনকৃষ্ণ বর্তমান যুগে কীর্তনের একটা নবধারাকে সে নিয়ে এসেছে। কীর্তনের মরা গাঙে একটা বেগবান স্রোত নিয়ে এসেছে নতুন যে প্রজন্ম, তাদের জন্য। নতুন প্রজন্ম সূর্যকে বগলে করে হনুমান লাফ দিয়ে হিমালয় থেকে চলে যাবে, এক লাফে সূর্যকে বগলে দাবা করে আর এক হাতে গন্ধ মাদন পর্বত নিয়ে লাফ মেরে লঙ্কায় চলে যাবে, এই তত্ত্বে বর্তমান প্রজন্ম আর বিশ্বাস করছে না। বর্তমান প্রজন্ম জানতে চাইছে সত্য ইতিহাস। দীনকৃষ্ণ সেই সত্যের ইতিহাসকে তুলে আনার জন্যে এই বাংলার একজন সন্তান চৈতন্য দেবকে নিয়ে একটা কথা বলে, এবং চৈতন্যকে ঘিরে যতগুলো সাহিত্য আছে, বাংলা সাহিত্য, তার মধ্যে একটা প্রচলিত সাহিত্য হচ্ছে চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃতের ওপরে একটা প্রশ্ন তোলেন যে চৈতন্য চরিতামৃতে যে চৈতন্যকে চিত্রিত করা হয়েছে সেই চৈতন্য একটি অলীক চৈতন্য। ঐতিহাসিক চৈতন্যের সাথে, তার মুভমেন্টের সাথে, তার আচণ্ডালে প্রেমের সাথে, তার চতুর্বর্ণ ব্যবস্থার বিরুদ্ধে যে চৈতন্য সমস্ত মানুষকে প্রেম বিলাতে চেয়েছিলেন, সেই চৈতন্য চরিতামৃতে নেই। ফলে স্বার্থান্বেষী মানুষেরা দীনকৃষ্ণকে টার্গেট করে তাকে 2021 সাল থেকেই বিভিন্ন আসরে, বিভিন্ন থানাতে তার নামে এফআইআর করতে শুরু করে। এরকম সময় আমাদের জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের যারা কর্মী, তাদের মধ্যে দিয়ে দীনকৃষ্ণ ঠাকুরের সঙ্গে আমাদের পরিচয় হয়। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দীনকৃষ্ণ ঠাকুরের সাথে সেই সময় থেকে রয়েছি। ঘটনাক্রমে দীনকৃষ্ণ ঠাকুর যে তত্ত্ব বিচারধারাকে নিয়ে এসেছে, সেই তত্ত্ব বিচারধারা দীনকৃষ্ণ ঠাকুর হঠাৎ করে আনেনি। এটা ভারতের পুরনো প্রাচীন একটি বিবাদ, সেটা হচ্ছে বস্তুবাদী বিবাদ এবং ভোগবাদী বিবাদ। সেই ভোগবাদী বিবাদের মধ্যে যে দর্শনটা রয়েছে, সেই দর্শনটা কাল্পনিক সত্তাতে বিশ্বাস করে, মায়াবাদে বিশ্বাস করে, সেই দর্শনটা চতুর্বর্ণে বিশ্বাস করে। কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর যেহেতু ভূমি সন্তান, অ্যাবরিজিনাল, সে এই দেশের যে বিচারধারা,
সেই বিচারধারাকে আস্তে আস্তে তুলে নিয়ে আসে তার কীর্তন গানের মধ্যে দিয়ে। তিনি যখন, আপনারা সবাই জানেন, কীর্তন পালা শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে বিভিন্ন পালা বর্ণিত হয়। এখন পালা বর্ণিত করার জন্যে দীনকৃষ্ণ ঠাকুর শ্রীকৃষ্ণকে অসুর বংশজাত বলে দাবি করে বসেন। এই অসুর বংশজাত দাবি করে তিনি উল্লেখ করেন যে বেদের একাধিক জায়গায় কৃষ্ণকে অসুর হিসাবে ব্যাখ্যা করেছে। এই অসুর এবং দেব অসুর এই বিতর্ক একটি বিচারধারা। স্বাভাবিক কারণেই অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডি এবং ডিএনএ তত্ত্ব এই বিচারধারাকে সমর্থন দিয়েছে। কারণ যে বিবর্তনটা হয়েছে সেই বিবর্তনে ভারতে সুপ্রাচীন কাল থেকে যে স্টকগুলো এসেছে, যে এথনিক স্টকগুলো এসেছে, সেই এথনিক স্টকের প্রথম ধাপটাই হচ্ছে অসুর। আমরা আপনাদের কাছে অনেকগুলো বই দেখাতে পারি, এরকম হাজার হাজার বই আছে। জগৎ বিখ্যাত সমস্ত বড় বড় স্কলারদের বই। সেখানে দাবি করছেন যে বেদের প্রথম দিকে কনফ্লিক্টটা কী ছিল। আর্লি এজে বেদে সমস্ত মানুষকে, সমস্ত যারা বক্তা তাদেরকে অসুর হিসেবে দাবি করা হয়েছে। এখানে একেবারে ধরে ধরে দিয়েছে যে দেবতা হিসেবে দাবি করার থেকে প্রজ্ঞাবান মানুষদের অসুর বলা একটি মহান কর্তব্য ছিল সেই সময়। এবং আদিত্য বলে একটি গ্রুপ তৈরি হয়েছিল যাদের সরাসরি দৈত্য এবং অসুর বলা হতো। মহিষাসুরকে নিয়ে একটা সাংঘাতিক বিতর্ক হয়েছে। একাধিক অ্যানথ্রোপোলজিক্যাল ডেটা আমরা দিতে পারি মহিষাসুরের সমর্থনে, এবং দিতে পারি মহাবংশ থেকে তুলে যে মহিষাসুরের তাকে যে অ্যাপয়েন্ট করছেন সম্রাট অশোক, সেই সম্রাট অশোক মহিষ যে মণ্ডল অর্থাৎ মহিষাসুর, সেই মহিষাসুর রাজ্যে মহিষাসুরকে প্রতিষ্ঠিত করছেন। একাধিক ডেটা আমরা দিতে পারি। পাশাপাশি অসুর ধর্ম, অসুর বিচারধারা যে কত মহান বিচারধারা ছিল, এই পুরাণটি তার পরিষ্কার হয়েছে যে অসুর বিচারধারা এবং দেবনীতি কি আছে। দীনকৃষ্ণ ঠাকুর আর কিছুই করেনি, এই অসুর বিচারধারা এবং দেবতা বিচারধারার একটা বিতর্ক তুলেছেন। দ্বান্দ্বিক বিতর্ক, মহান বিতর্ক, যে কোন বিতর্ক, কোনটা আমাদের গ্রহণ করা উচিত। এখন আমার মানুষ নিরক্ষর কিছু পোর্টাল তৈরি করেছে, যারা পোর্টাল মানে ইউটিউবে যারা পোর্টাল বানায়, সেই মানুষগুলো, ছেলেগুলো অসুর শব্দের মহত্ব না বুঝে কৃষ্ণকে কেন অসুর বলা হলো এই বলে দীনকৃষ্ণের উপরে আঘাত শুরু করেছে। এবং 10 তারিখেও সেটা ঘটনা ঘটেছে। ঘটনাক্রমে দুঃখের বিষয় যে এই এত পড়াশোনা, এত গভীর অধ্যাবসায় করে আমাদের পুলিশ প্রশাসন কিন্তু তার চেয়ারে বসে না। সুতরাং তারাও প্রভাবিত হয়েছে ওই পোর্টালের মধ্যে দিয়ে, এবং তারা দীনকৃষ্ণ ঠাকুরের সাথে ভয়ঙ্কর রকমের অমানবিক আচরণ করেছে, যে আচরণ বিধি পুলিশের করা উচিত নয়। যারা উদ্ধারকারী পুলিশের একদিন নীতি আছে, নীতিমালা আছে, একটি নীতিমালা আছে যে যাকে উদ্ধার করছে, যে সহায়তা চাইছে, তাকে প্রথম কি করে উদ্ধার করতে হয়, এবং উদ্ধার করে তাকে প্রথমে যদি সে শারীরিকভাবে অত্যাচারিত হয় তাকে চেক আপের জন্য ব্যবস্থা করে দিতে হয়। উল্টো হয়েছে, যেটা দীনকৃষ্ণ ঠাকুর তার বক্তব্যে আপনাদের কাছে জানাবেন। এই সমস্ত কিছু আমরা অনলাইন টেলিকাস্ট করেছি। যখন বকুলতলা থানা দীনকৃষ্ণ ঠাকুরকে বসিয়ে রেখেছে, ডিটেইন করে রেখেছে, আমরা বারবার বলেছি যে ওর বাঁ দিকের চোখের কোনায় ফুলে গেছে। পুলিশ কি তাকে অত্যাচার করেছে? পুলিশ কি তাকে অত্যাচার করেছে? দীনকৃষ্ণ কি বলছে? ওকে কথা বলতে দেয়নি।
আমাদের সামনে কথা বলতে দেয়নি। তারপরে হঠাৎ রিলিজ করার জন্য ওকে আপনি এক কাজ করুন, আপনার বাড়ির লোকজনকে ডেকে আনুন, আমরা সই করে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। মানে পুলিশ তার নিজের কর্তব্য ভুলে কোনো একটি স্বার্থান্বেষী, যেটা আমরা লিখেছি, স্বার্থান্বেষী গ্রুপের মদতে দীনকৃষ্ণের উপরে শারীরিক, মানসিক এবং সামাজিক অত্যাচার চালিয়েছে এবং দীনকৃষ্ণ ঠাকুরের যে কমপ্লেনটা হয়েছে সেই কমপ্লেনটাকেও অ্যাকসেপ্ট করেনি। এখনো পর্যন্ত তো তারা দীনকৃষ্ণ ঠাকুরের যে কমপ্লেন ট্যাগ করেনি। এরকম পরিস্থিতিতে আমরা মনে করেছি যে আমাদের সঙ্গে আমাদের সহনাগরিকেরা যারা মানুষের জন্যে কাজ করে সেই মানুষগুলোর সঙ্গে, সেই সংগঠনের সঙ্গে, ক্ষেত মজুর সমিতি আপনারা জানেন এবং অনুরাধাদিকে, স্বপনদাকে আপনারা প্রত্যেকেই জানেন যে এদের কন্ট্রিবিউশন, এদের লড়াই। তো কিরিটি দাও বসে আছেন মাসুম থেকে, কিরিটি দাও দীর্ঘদিন লড়াই করেছেন। আমরা তাদের কাছে জানিয়েছি দীনকৃষ্ণ ঠাকুরকে কিভাবে অমানবিক অত্যাচার করেছে। সেই জন্যেই আপনাদের সবার মধ্যে আজকে ডেকেছি আপনাদের, যে আপনারা মতামত দিন। এই পরিস্থিতিতে বাংলায় যেভাবে একটি স্বার্থান্বেষী গ্রুপ বাংলার শিল্প সংস্কৃতি বিচারধারা সেটাকে বিসর্জন দিয়ে বাংলাতে একটা অন্যায় সেরকম একটি বিচারধারাকে চাপিয়ে দিয়ে বাংলার সংস্কৃতিকে ধ্বস্ত নস্ত করে দেওয়ার চেষ্টা করছে, সেটা আমরা নীরবে দেখতে চাইব। এরকম দীনকৃষ্ণ ঠাকুরের মতো আরেকজন বসে আছেন আমাদের সামনে, অধ্যাপক সুধাকর সর্দার। তাকেও মন্দিরের চাতালে তুলে কাসর ঘণ্টা বাজিয়ে বুকে পা দিয়ে, গলায় পা দিয়ে হত্যা করার চেষ্টা করেছিল এই স্বার্থান্বেষী গ্রুপ। সে কেসটাও ঝুলছে। এইভাবে কত কত দীনকৃষ্ণ ঠাকুর, কত আর সুধাকর সর্দারকে আমরা দেখব। তাই নাগরিক সমাজকে আমরা ডেকেছি, আপনাদের মতামত আমরা শিরোধার্য করব। জয় ভীম, জয় ভারত। সজ্জন এবং আমার প্রত্যেক সংগ্রামী আপনজন, যারা নিচে বসে আছেন, যারা বসে আছেন মঞ্চের উপরে, আজকে যে জায়গাটায় আমরা মিলিত হয়েছি, দাদার থেকে জানতে পারলাম এই যে টেবিলটা আছে এটা বড় ঐতিহাসিক টেবিল। এই টেবিল সম্বন্ধে অনেকে জানে, অনেকে জানে না। যার জন্যে আজকের আমাদের মাটিতে শুয়ে থাকা মেরুদণ্ডটা আমরা সোজা করেছি, বা এই সোজা হওয়ার অধিকারটা যিনি আমাদের দিয়েছেন, আমাদের বাক রুদ্ধ করে দেওয়া হয়েছিল হাজার হাজার বছর ধরে, যিনি আমাদের এই কথা বলার ক্ষমতাটা দিয়েছেন, সেই বাবা সাহেব, তিনি বসেছিলেন এই টেবিলের কোনো একটা জায়গায়। সেই চেয়ার হয়তো নেই, কিন্তু টেবিলটা আছে। আর আমার যে সংগ্রাম, আমি একসময় মনে করেছিলাম বোধহয় এই সংগ্রামটা আমার আর আমি একা চালিয়ে যাচ্ছি, কিন্তু তা না। 2021 সালের পর থেকে আস্তে আস্তে জানতে পারলাম যে হাজারো লক্ষ মানুষ আছে প্রতিটা গ্রামে। তাদের হয়তো কেউ চেনে নাস্তিক বলে, কেউ চেনে বেধর্মী বলে, কেউ আবার সমাজ বিদ্বেষী বলে, কেউ আবার হিন্দু ধর্মের কলঙ্ক বলে, বিভিন্ন নামে তাদেরকে আখ্যা করা হয়। 2021-এর পর থেকে আপনাদের মতো দাদা ভাই এবং বোনেদের সান্নিধ্যে আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে আমরা প্রত্যেকেই লড়ছি, কিন্তু প্রত্যেকের মতো করে আলাদা আলাদা লড়ছি। তাই আমরা এক তিল, এক সুতো, এক ইঞ্চি এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমরা এগোতে পারিনি। যদি সত্যি আমাদের এগিয়ে যেতে হয় তাহলে আমাদের সবাইকে এক হওয়া লাগবে। হয়তো রণকৌশলটা সকলার আলাদা, কিন্তু সবাই যদি আমরা এক না হই, আমাদের যে সংগ্রাম, আমাদের যে যুদ্ধ, আমাদের যে বিচার, আমাদের যে বিবেচনা, এটা যাদেরকে আমরা বোঝাতে চাচ্ছি তারা বাইরের কেউ নয়। বাইরের যদি কেউ হতো তাদেরকে বোঝাতে বড় সহজ হতো আমাদের,
যে তারা আমাদের বাইরের মানুষ, আমরা তাদের বোঝাচ্ছি। কিন্তু ব্যাঘাত কোন জায়গায় দাঁড়িয়েছে? যাদেরকে আমরা বোঝানোর জন্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছি তারা আমাদের ঘরের মানুষ, তাই আমরা তাদের বোঝাতে পারছি না। আজকের একটা বিপদ সংকেত থেকে আমরা এক হয়েছি, একত্রিত হয়েছি। আমরা চাইব আমরা প্রত্যেকের মতো এগিয়ে না গিয়ে আমরা একসঙ্গে দাঁড়িয়ে আগে গ্রাম গঞ্জ মাটি এটাকে ঠিক করব। আমরা যে সংগ্রামটা এতদিন করে এসেছি, কোনো একটা হল বুক করে, কোনো একটা রুম বুক করে, কোনো একটা ঘরের মাধ্যমে আমরা যারা জানি তাদের মাঝখানে এই বক্তব্যগুলো রেখেছি, যারা জানে। কিন্তু সেই দিন এখন আর নেই। এখন আমাদের মাটিতে আসতে হবে গ্রামে, যারা জানে না তাদের কাছে, তবেই আমরা এগোতে পারবো। আর আমাদের এগোতে গেলে আমাদের থেকে আগে যারা সংগ্রাম করে, যারা আঘাত পেয়ে, যন্ত্রণা পেয়ে শিরদাঁড়া সোজা করে দাঁড়িয়েছেন, যেমন অনুরাধা দিদি, দাদা, আপনাদের ভিতরে অনেকে যাদের কাছে এই সমাজ সম্বন্ধে অনেক জ্ঞান ধারণা আছে, তাদের হাত ধরে যদি আমরা এগিয়ে যাই, আমার মনে হয় আমাদের সমাজকে খুব তাড়াতাড়ি অন্ধকার, কুসংস্কার, কলুষিত মুক্ত করতে পারব। আমি আপনাদের কাছে শুধু এই আবেদনটুকু রাখব, আপনারা আমাকে সহযোগিতা করা লাগবে না। আমি সাধারণ একটা ব্যক্তি মাত্র, আমি সাধারণ একটা চিহ্ন মাত্র। আজ আছি, কাল থাকব না। আমরা অন্যের দায়িত্ব না নিয়ে, আমরা যদি আমাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব নিয়ে নিজের ঘরটুকু শুধরে নিতে পারি, তাহলে আমাদের আগামী দিনের সত্যের সূর্যের আলোর বিকাশ, আলোর প্রকাশ দেখতে আর দূরে থাকবে না। এই বলে আমি আপনাদের প্রত্যেকের আশীর্বাদ মাথায় নিয়ে আমার বক্তব্য আমি সমাপন করলাম।